বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ বিভাগীয় টিম প্রধান জনাব গালিব ইমতিয়াজ নাহিদ ভাইকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সহযোদ্ধা বন্ধুরা, ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের এবং ত্রিশাল পৌর স্বেচ্ছাসেবক দলের এই কর্মী সভার আদ্যপন্থা আপনাদের কিছু আমরা অবহিত করতে চাই, যে আপনাদেরও জানা থাকলো। সেটি হলো ত্রিশাল পৌরসভা কমিটিটা দীর্ঘদিন যাবৎ ক্রিয়াশীল ছিল না। আমরা বিভিন্ন সময় কাজ করতে যেয়ে এই কমিটিটা পাই নাই। আমরা উপজেলার সাথে কাজ করেছি। উপজেলা আমাদের নির্দেশ মোতাবেক প্রতিটি ইউনিয়ন কর্মী সভা করে তারা একটি আহ্বায়ক কমিটি প্রদান করতে সক্ষম হয়েছে বলে আমার কাছে তথ্য আছে। জেলা স্বেচ্ছাসেবক দলের তদারকি এবং তত্ত্বাবধানে ত্রিশাল উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ক্রিয়াশীল রয়েছে। বন্ধুরা, তবুও আমরা আজকে দুইটো একসাথে করার মূল যে কারণটা সেটা হইল যে আমরা আসলে বিগত সময়ে আমরা ত্রিশালে আসতে পারি নাই। তো যেহেতু পৌরসভার কমিটি দীর্ঘদিন যাবৎ ক্রিয়াশীল না থাকার কারণে আমরা শুধু পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা করার মতো দুঃসাহস দেখাতে পারি নাই। বন্ধুরা, আপনারা জানেন আগামীতে ইনশাল্লাহ সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা বিগত সময় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যখন ছিলাম তখন আমরা কমিটি গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি যে আপনাদের ঐক্যবদ্ধ রাখার জন্য, কিন্তু মূল ঐক্যবদ্ধ রাখার এবং ফলাফল পাওয়ার সময় হলো আগামীতে। নির্বাচনে ফলাফল আনতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ হয়তো বা স্বেচ্ছাসেবক দল করে নাই, তারা অবশ্যই কি ছাত্র দল করেছে, যুব দল করেছে, কৃষক দল করেছে, তাঁতি দল করেছে, তারা নতুবা বিএনপি করেছে। তারা হয়তো স্বেচ্ছাসেবক দলের ব্যানারে ছিল না, কিন্তু আমি এটুকু বিশ্বাস করতে চাই তারা রাজপথে ছিল। তো বন্ধুরা, খসরু ভাই খুব যত্ন সহকারে এই সংগঠনটি এখানে দাঁড় করিয়েছে। তো আগামীতে আপনারা যে বা যারাই নেতৃত্বে আসবেন, আপনারা সংগঠনটা করেন। আপনার বড় ভাই যদি ধানের শীষের প্রার্থী হয় তাহলে সবারই বড় ভাই সে। আপনি ধানের শীষের বাইরে যাওয়ার আপনার সুযোগ আছে? আপনার সংগঠন করতে হবে। আমরা কিন্তু সংগঠন করার জন্যেই কি এইভাবে বিভিন্ন টিমে বিভক্ত হয়ে সারা বাংলাদেশে আমরা কাজ করে যাচ্ছি। আমার মতো, আমার বাড়ি খুলনা, আমি কাজ করতেছি ময়মনসিংহে, তাই না? তো এরকম আমাদের আরও 11-12টা টিমের মতো সবাই কাজ করতেছে এই সুসংগঠিত করার লক্ষ্যে। তো বন্ধুরা, এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হয়ে গিয়েছে আপনার কমিটি করার ক্ষেত্রে, আপনারা অনেকে প্রার্থী হয়েছেন, আপনারা অবশ্যই
আমরা একদিনে এসেই কি আমরা বুঝতে পারবো না যে আসলে আপনারা আপনাদের অবস্থান কার কেমন এবং আপনারা আসলে সংগঠনকে ওন করেন কিনা এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলী আপনাদের আছে কিনা, নাকি? এমনও তো হতে পারে যে কি আপনারা একদিনের জন্য মিছিলের লোক এনেছেন, কালকে নাও থাকতে পারে, সবার ক্ষেত্রে। আর নতুনদের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হলো কি, যে সুশৃঙ্খল সংগঠন হলো স্বেচ্ছাসেবক দল, যার শৃঙ্খলাটা কিন্তু কি আপনাদেরকে বজায় রাখতে হবে। যেই নেতৃত্বে আসেন আগামীতে যেই করুক, শৃঙ্খলার ব্যাপারে কোনো ছাড় নাই। হয়তোবা আপনাদেরকে মনে হতে পারে যে আমরা হয়তোবা এই সংগঠনের করতে এসেছি, তার মানে সংগঠন গতিশীল ছিল না কিংবা দুর্বল হয়ে গিয়েছিল, বিষয়টি এরকম নাও হতে পারে। হ্যাঁ, আর আপনারা যে ধরনের হলো বড় বড় মিছিল নিয়ে এসেছেন বলে কি কমিটি নিয়ে যাবেন, সেটাও না হতে পারে। তো এটি আমাদের বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক যারা আছেন, আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের এই সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমরা টিম আছি, জেলা আছে, এবং আমরা যদি ঐক্যমতের ভিত্তিতে একটি সুন্দর কমিটি উপহার না দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কি আমাদের এই দলের যার নেতৃত্বে এই দল আজকে সুসংগঠিত, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আছেন। তিনি যদি, আমরা না পারলে অবশ্যই তিনি নির্দেশ দিবেন যে কিভাবে করতে হবে। তো বন্ধুরা, আপনারা যেটা হলো অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে আপনারা কোনো ছাড় দিবেন না। এখন অনুপ্রবেশ বলতে আপনি কি বুঝাইছেন? লাভ দিয়ে যে উঠলেন? আপনারা প্রার্থী হয়েছেন, হয়তোবা আমি কিংবা আমাদের টিম, আমরা তাদের আজই প্রথম দেখেছি, তাই না? কিন্তু আপনারা তো দীর্ঘদিন যাবৎ তাদেরকে কোনো না কোনোভাবে দেখছেন। তারা বিগত এই ফ্যাসিস্টের শাসন আমলে তারা কখনো আওয়ামী লীগের দোসর হয়েছিল কিনা, এবং আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সময় রাজনৈতিক প্রোগ্রামে বিভিন্ন ভোটের তারা অংশগ্রহণ করেছে কিনা, এই সংক্রান্ত কোনো যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে, অবশ্যই আমাদের যে বিভাগীয় টিম আছে আর নতুবা জেলা আছে, না হলে কি আপনারা প্রয়োজনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর আছে, আপনারা সেখানে অবহিত করবেন। এবং কমিটি দেওয়ার পরে যদি আপনারা এসে বলেন যে অমুকের ভাই এই ছবি, অমুক এই করেছে, তখন কিন্তু এটি আমরা আর পুনর্বিবেচনা করার সুযোগ তখন আমাদের কাছেও থাকবে না। বুঝেছেন? একটি কমিটি হয়ে গেলে তখন তার একটা পরিচয় হয়ে যায়, তখন আপনি তাকে বাদ দিলেও সে কিন্তু বলবে যে আমি সাবেক অমুক ছিলাম, তাই না? তো কোনো অনুপ্রবেশকারীরা আমরা যেন আগামী নেতৃত্বে না আনি, এটার জন্যে জেলা নেতৃবৃন্দ আছেন এবং আপনারা যারা বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা থেকে আগত যে নেতৃবৃন্দ আছেন, আপনারা অবশ্যই সজাগ থাকবেন। আপনারাই এই দলের প্রাণ। যারা নেতা হবে তারা না, যারা কর্মী তারাই এই দলের প্রাণ। এই ইউনিয়ন, এই পৌরসভার, এই ওয়ার্ড কমিটি, এইগুলাই আমাদের ভিত্তি। এই ভিত্তি যদি শক্ত হয়, পৌরসভা ওয়ার্ড শক্ত হলে পৌরসভা শক্ত হবে, ইউনিয়ন শক্ত হলে কি উপজেলা অবশ্যই কি একটি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়াবে। বন্ধুরা, আপনাদের 30 সালে আমরা এই কর্মী সভা করতে এসে যে মনোরম যে পরিবেশটা দেখেছিলাম, সেটার কিছু ব্যত্যয় ঘটেছে, অবশ্যই আপনারাও বুঝতে পারতেছেন, নাকি? তো এইটা কিন্তু শৃঙ্খলার পরিপন্থী কাজ। যে আমরা ঢাকা থেকে আসছি, আমরা এখনো
আমরা রয়ে গেছি, আপনারা চলে গেছেন বাসায়। আবার তখন কিন্তু আপনারা কি বলেছেন যে আপনাদের বাইরে এত লোক আছে, জনসমুদ্র, তাদের বসার জায়গা নাই। এখন তো তারা আসতে পারে নাকি? আচ্ছা, আর একটা বিষয় হলো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে বানচাল করার জন্যে বর্তমানে ধরেন হলো যে জাতীয় রাজনীতিতে বিভিন্ন ভুইফোরদের আগমন ঘটেছে। যারা 2018 সালে জামানত হারিয়েছেন তারা এখন কি বিএনপিকে সবক দেয়। এই ফ্যাসিবাদের দুটি দোসর ছিল, যারা আক্রান্ত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদকে ছাড়ে নাই। একটি দোসর হলো জাতীয় পার্টি নাকি, আরেকটি দোসর হলো ইসলামী শাসনতন্ত্র চরমোনাই। এই চরমোনাই সাহেবের কি দন্ত মোবারক না হইলে কি হয়তোবা সে ওই জাতীয় সংসদ নির্বাচনেও, সে 7 জানুয়ারি প্রশাসনের নির্বাচনে অংশগ্রহণ করতো নাকি। কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র হতে যাওয়ার দাঁতটা পড়ে যাওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল যে কি, যে আর কিছু হারানো যাবে না ভাই, দাঁতের উপর দিয়ে থাক নাকি। আচ্ছা, এই যে আপনি জানেন কিনা, আপনারা অবহিত আছেন কিনা, 27শে মে 2015 সালে চরমোনাই পীর সাহেব, সম্মানিত মানুষ উনি, সৈয়দ ইসাক সাহেবের সুপুত্র মুফতি সৈয়দ ফজলুল করিম, চেনেন? উনি হলো আমির। উনি 15 সালে সৌদিতে গেছিলেন নাকি ওয়াজ করতে। উনাকে 1 মাস 11 দিন জেলে আটকে রাখছিল। কি জন্যে শুনছেন? এই কথা শুনছেন? আচ্ছা, উনি 27শে মে, মেবি 27শে মেতে যখন দেশে আসেন, তখন তাকে এই আমাদের বিমানবন্দরে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে কি কারণে হুজুর আপনারে আটকে রেখেছিল। তো উনি বলছে কিছু মাযহাবী এবং জামাত ইসলামের ষড়যন্ত্রে তাকে সৌদি সরকার হত্যার হাত থেকে বাঁচানোর জন্য কি জেল হাজতে তাকে সুরক্ষিত রেখেছে। আচ্ছা, তখন আপনি বললেন যে জামাত ইসলাম আপনার হত্যার জন্য সৌদি আরবে ষড়যন্ত্র করছে। এখন আপনি সেই জামাত ইসলামের সাথে বগল দাবা বেড়াচ্ছেন। হ্যাঁ, আর জামাত ইসলামও তো একটা মুনাফিক দল। 2014 সালের যে নির্বাচনে আমরা বিএনপি যে অংশগ্রহণ করে নাই, কাদের কারণে? আমাদের কাউরে কি ফাঁসি দিচ্ছিল? ওদের যুদ্ধাপরাধীর বিচারের হচ্ছিল নাকি? এবং দেশে যে বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টি হয়েছিল তারই প্রতিবাদে কি আমরা তৎকালীন 2014 সালের নির্বাচন বর্জন করেছিলাম। এই জন্যে কিন্তু আমরা অত্যাচারিত হয়েছি প্রচণ্ড রকমের নাকি। ওরা নিবন্ধন হারিয়েছে, তারপরেও আমরা তাদেরকে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করেছি না 18 সালে। কত বড় মুনাফিক যে চরমোনাইয়ের সাথে ওর মতাদর্শের মাযহাবী নিয়ে বিরোধ, সেই চরমোনাই এখন ক্ষমতার লোভে সে এখন জামাত ইসলাম এর সাথে কি সে একটা বন্ধুত্ব সম্পর্ক করেছে এবং চরমোনাইয়ের নেতৃত্বে আগামীতে জামাত সরকার গঠন করবে, এই আশাও তারা দেখে। বন্ধুরা, আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন যে ওরা ইদানিং যেটা বলে যে আগে সংস্কার পরে নির্বাচন, বলে না, শুনছেন না? অথচ তারা তাদের ওলামা মাশায়েখ একটি পরিষদ আছে, যেখানে ধরেন হলো যে চরমোনাই জামাত মিলে একটি মাশায়েখ
পরিষদ, আয়াম্মা পরিষদ বলে, বুদ্ধিজীবী তারা এই দিকে বলতেছে আপনি সংস্কার না হলে তারা নির্বাচনে যাবে না। আবার তারা সংস্কারের বিষয়ে তারা নারী বিষয়ক যে সংস্কার সেটির তারা বিরোধ করছে। তারা বলছে এই নারী বিষয়ক সংস্কার যদি এই সরকার করে তাহলে 5 মিনিটের ভিতরে তারা ফেলে দেবে। কি সমস্যা তাদের? আপনি এই বলেন সংস্কার ছাড়া যাবেন না, আবার নারীদের ক্ষেত্রে আপনি কি সংস্কার চান না? আপনি বলেন কি আল্লাহ তাআলা নাকি সৃষ্টির সময় নারীর ভ্যালু কম দিয়েছে, সুতরাং কি সম অধিকার এটি কোনো যৌক্তিক দাবি না নারীর। আপনারা কি কইছে? উনি কি এইসব ভণ্ডামি এইগুলা বাদ দিয়ে ওই ফাল্গুনে যায় আপনি ওয়াজ করেন, 20 লাখ যদি জমা করতে পারেন 100 টাকা করলে 20 কোটি টাকা, হ্যাঁ নাকি? এইগুলো ধান্দাবাজি। পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না। পিআর পদ্ধতি আমরা দীর্ঘ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের এই ফসল এই বর্তমান সরকার এবং বর্তমান যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের সংস্কারের জন্য বিএনপি অনেক সকল বিষয়ে ঐক্যমত পোষণ করেছে। আপনি 17 বছরে আমরা কোথায় বলেছি যে পিআর ছাড়া সংবিধানে পিআর অন্তর্ভুক্ত করতে হবে? আমরা বলেছি কোথাও? বৈষম্য বিরোধীদের 9 দফার মধ্যে কোথাও পিআর ছিল? তাহলে আমরা করতে নিয়ে আসলো পিআর। উন্ডা এখন পিআর বোঝাইতে চাই বিএনপিরে। ধান্দাবাজির আর শেষ কবে হবে দেখা যাক। উনরা নাকি নির্বাচন প্রতিহত করবে। উনরা জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদ প্রকাশের জন্য যে ঐক্যমত কমিশন আছে, যারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, আর আলী রিয়াজ স্যারের নেতৃত্বে, যেখানে 30টি দলের 29টি দল এই খসড়া যে সনদ সেটি তারা একটি মতের ভিতরে পৌঁছেছে। এইটি বাস্তবায়নের জন্য নাকি গণভোটের দিতে হবে। জামাত এবং মানে চরমোনায়ের দাবি। গণভোট কেন? আরে সংবিধানের থেকে কি জুলাই সনদ বড়? হ্যাঁ, আপনি জুলাই সনদ দিয়ে আপনি কি সংবিধানকে কি আটকাতে চান? এই সনদের জন্য কিসের গণভোট? গণভোটের কথা বলে আপনারা নির্বাচনকে কি আপনারা বিলম্বিত করতে চান? দেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর পায় তারা আপনারা করছেন। আপনারা বিএনপির কে আপনারা কিছু হলেই বিএনপি এই করেছে, বিএনপি ওই করেছে। আরে তুই যে এত বছর এই ভারতের ফ্যাসিস্টদের, ভারতের নিযুক্ত সরকারের গোলামি করলি, তুই এখন বলিস না উনি নাকি জুলাই সনদের উনি দাবিদার। এই যে ওনার বিশাল অবদান আছে এই হাসিনার, ওনার দাঁত পড়ে যাওয়ার পরেই ওনার মাথা খারাপ হয়ে গেছে, উনি হাসিনার ফেলা দিচ্ছে একাই। বিষয়গুলো এরকম না নাকি? উনি একটু, আমি যে চরমোনায়ের বিষয়ে একটু বলি। আপনি চরমোনায়ের যে পিতা, যে মূলত যার মাধ্যমে আজকে এই সারা বাংলাদেশে কি চরমোনায়ের এই সমর্থক সংখ্যা কিংবা তাদের হলো মুরিদ, হ্যাঁ মুরিদ বেড়েছে না? তো সেই সৈয়দ ইসহাক সাহেব, ওনার 3 বিয়ে ছিল, 3টা বিবি ছিল ওনার। আচ্ছা, তো বড় বিবি ঘরে হলো সৈয়দ এই রেজাউল আর হলো যে ফজলুল করিম, রেজাউল করিম এবং ফজলুল করিম। বড় বিবির নাম হলো রাবেয়া খাতুন।
দ্বিতীয় যে স্ত্রী তার নাম হলো আমেনা। উনি যখন দ্বিতীয় স্ত্রী হয়ে আসে তখন ফজলুল করিমের বয়স 22 বছর। সেই আমেনাকে আমেনা তো অবশ্যই তার মা, সেই মাকে সে তার বসত বাড়ি থেকে, তার বরিশাল থেকে তার মা আর কি এক কাপড়ে চলে আসতে হয়েছে, এসে ঢাকায় থাকতে হচ্ছে। তার ওয়ারিশ ঠকাইছে। তার ওই আমেনার ঘরে তিন পুত্র সন্তান হয়ে একজন কন্যা আছে, তারা তাদের ওয়ারিশ থেকে বঞ্চিত করছে। যে ভাইয়ের আপন রক্তের ওয়ারিশ ঠকায় তাকে দিয়ে কি জনগণ কি ঠকবে না ঠকবে না? এই ঠকবাজি, ধান্দাবাজি এই শীতকাল আসলেই তো তাদের শুরু হবে আবার, নাকি? তো তারা হলো আর একটা শীতকাল চায়, আরো কিছু যদি হয়, ধরেন হলো যে এই জন্য ফেব্রুয়ারি মাসে নির্বাচন করলে তাদের গাত্রদাহ হয়। এবং এখনই তো তারা ভালো আছে, প্রশাসনে সব তাদের লোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ 5 তারিখের পর থেকে যেভাবে বিএনপি এবং বিএনপির কর্মীদেরকে নিয়ন্ত্রণ করেছে, তার সুফলটা ওরা ভোগ করতেছে, নাকি? তো বন্ধুরা, এই মুনাফিক এবং এই ঠকবাজদের ক্ষেত্রে সজাগ হতে হবে। ওরা বিভিন্ন ওয়াজ নসিহাত করে বিএনপির নামে মিথ্যা উৎসাহ রটাচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা এটি টার্গেট হিসাবে নিয়েছেন। আপনি জানেন যে সাম্প্রতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে এক হুজুর কুষ্টিয়ার জামাতের নেতা মিথ্যা একের পরে এক তথ্য দিয়েই যাচ্ছে এবং পরে আবার ক্ষমা চাইতেও কি এদের শরম লাগে না? কত বড় ভণ্ড একটা কথা বলে তারা আবার ক্ষমা চাইতেও তাদের কি আসে যায় না। তো বন্ধুরা, আপনারা আগামীতে নির্বাচনমুখী রাজনীতিতে মনোযোগী হবেন, জনগণের পাশে দাঁড়াবেন, জনগণের বিপদে আপদে পাশে থাকবেন। কোনো প্রকার বিশৃঙ্খলা, কোনো প্রকার চাঁদাবাজি, কোনো প্রকার টেন্ডারবাজি, কোনো প্রকার মানুষের বিরক্তির কারণ হয় এমন কিছু করা যাবে না বন্ধুরা। এবং স্বেচ্ছাসেবক দল কে জনাব দেশনায়ক তারেক রহমান এমন একটি সংগঠনে দাঁড় করাতে চায় যে আগামী নির্বাচন পরিচালনার দায়িত্বে বিএনপির পক্ষ থেকে যে এজেন্টগুলো থাকবে সেইগুলো হবে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। সুতরাং আপনার এই দলেরকে আপনার দেওয়ার অনেক কিছু আছে। আগামী নির্বাচনে আপনার সততা, নিষ্ঠা এবং আপনার সংযম, এই বিষয়গুলো আপনি দলকে উপহার দিতে যেন পারেন এবং দলের দায়িত্বশীল ভূমিকায় আপনারা যেন দায়িত্ব পালন করতে পারেন এবং কোনো রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে আপনারা যেন জড়িত না হন, এই সকল বিষয়ে সুদৃষ্টি রাখতে হবে। এবং কোনো অনুপ্রবেশকারীদের, বিশেষ করে কোনো অনুপ্রবেশকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না যেন আমার আপনার প্রতিনিধি হয়ে আমাদেরই না ক্ষতি করে। ঘরের শত্রু বিভীষণ। তো আগামী নির্বাচন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারংবার বলছে এটি একটি কঠিন নির্বাচন হবে। শুধু ওই মিছিল স্লোগানে মানুষ এখন আর সমর্থন দেয় না। মানুষের পাশে যেতে হবে, শুধু ভোটের সময় নয়, সর্বদা আপনারা চেষ্টা করবেন আপনার পাশের বাড়ির, আপনার বন্ধুদের আপনারা এবং আপনার প্রতিবেশীদের দিকে সজাগ দৃষ্টি রাখতে। কোনো এই ঠকবাজরা যেন তাদেরকে বিভ্রান্ত না করতে পারে, তারা যেন কোনো
ব্যাংক, বিমা, হাসপাতাল ব্যবহার করে যেন তাদেরকে কোনো লোভের বশবর্তী হয়ে নিজেদের পক্ষে না নিতে পারে, এই বিষয়গুলো আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। এবং সামনে দুর্গাপূজা, সনাতনী ধর্মাবলীর সর্ববৃহৎ উৎসব। এই উৎসবে আপনারা ইউনিয়ন কমিটির যে নেতৃবৃন্দ আছেন, তারা আহ্বায়ক, সদস্য সচিব, জেলার সাথে তারা সমন্বয় করে, থানা কমিটির সাথে সমন্বয় করে, পৌরসভার সাথে সমন্বয় করে আপনারা কিংবা আপনাদের বিএনপি নেতা যারা আছেন তাদের সাথে সমন্বয় করে দায়িত্বশীল আচরণ করবেন, যেন এই ঠকবাজ, এই মুনাফেকরা যেন কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে এবং এই সমাজকে একটি বিপর্যয়ের দিকে না ঠেলে দিতে পারে। এই সকল দিকটা সজাগ দৃষ্টি রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ এবং মা মাটির নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।